হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা অল্টারনেটিং কারেন্টের যে টপিকগুলো বাকি ছিল আমাদের মেন এক্সামের জন্য সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব ধীরে ধীরে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রিয়াক্টেন্স আর ইম্পিডেন্স সম্বন্ধে জানবো, এরপরে আলাদা টপিকগুলো ধীরে ধীরে নিয়ে আসবো। এখানে দেখো, আমরা অলরেডি রেজিস্ট্যান্স পড়েছি, রেজিস্টিভিটি পড়েছি। এবার যেহেতু আমরা এসি সার্কিটের উপরে কাজ করছি, এই কারণে আমাদের কিছু আলাদা ধরনের রেজিস্ট্যান্স কিন্তু আমরা পাবো, এবং কিছু আলাদা আলাদা ধরনের যে সার্কিটগুলো হয় সেগুলো আমরা দেখতে পারবো, এবং সেই কারণে বিভিন্ন ধরনের সার্কিটের জন্য আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি, মানে আমাদের ফিজিক্সে ক্রিয়েট করেছে, এবং সেগুলো বিভিন্নভাবে কি করে, বারবার করে রেজিস্ট করে কাকে, কারেন্টের যে ফ্লো হয় সেটাকে কিন্তু রেজিস্ট করে, বাধা প্রদান করে। আমরা ইন জেনারেল রেজিস্ট্যান্স সম্বন্ধে জানি, আজকে আমরা শিখব রিয়াক্টেন্স এবং ইম্পিডেন্স এরা কিভাবে সেই একই রকম রেজিস্ট্যান্সের মতো ভূমিকা পালন করে। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু এসি কারেন্ট সার্কিটের জন্য কিন্তু ক্যালকুলেশন করব। Reactant is the property of an electrical component which oppose the charge change in current in a circuit. বুঝতে পারছো, একই রকম কথা বলছে, ওপোজ করবে, বাধা দেবে, যে কারেন্টটা ফ্লো করছে সেই ফ্লো করা কারেন্টটা সঠিকভাবে, মানে পুরো কারেন্টটা যাতে ফ্লো না করে সেই ফ্লোটাকে বাধা দেবে। এটাই রিয়াক্ট্যান্সের কাজ। রেজিস্ট্যান্সেরও একই রকম কাজ ছিল। রিয়াক্টেন্সটা আমরা কেন ইউজ করব? রিয়াক্টেন্সটা ইউজ করার কারণ হচ্ছে, আমরা যখন রেজিস্ট্যান্সটাকে ইউজ করতাম ও কিছু পরিমাণ কারেন্ট কিন্তু কনজিউম করে নিত, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের পাওয়ারের কিছু পরিমাণ ঘাটতি ঘটতো। তো রিয়াক্টেন্সগুলো কি করে বলো তো, এখানে যে পাওয়ার কনজামশনটা সেটা কিন্তু হয় না। দেখো আমি এখানে সেকেন্ড পয়েন্টটা লিখেছি, তোমরা হয়তো খেয়াল করছো, রিয়াক্টেন্স ডাজ নট লিড টু পাওয়ার ডেজিপেশন। এ কোনো রকমভাবে পাওয়ারকে নষ্ট করে না। অ্যান্ড রিয়াক্টেন্স ইন জেনারেল আমাদের ফিজিক্সে ডিনোটেড বাই ক্যাপিটাল এক্স। এই যে প্রচলিত যে সিম্বলগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ইটস ইউনিট ইজ ওহম ইন জেনারেল, কেন কি এটা ওপোজ করছে স্বাভাবিকভাবেই। রিয়াক্টেন্স বলো, ইম্পিডেন্স বলো, কিংবা রেজিস্ট্যান্স বলো, প্রত্যেকেরই ইউনিট কিন্তু ওহম, এবং প্রত্যেকের কাজ কি, আমাদের চেঞ্জ ইন কারেন্ট, এই যে ফ্লো করছে যে কারেন্টটা সেটাকে বাধা প্রদান করা, বিভিন্ন রকমভাবে বাধা প্রদান করা, প্রত্যেকেরই একই কাজ। ধীরে ধীরে শিখব। পিওরলি রেজিস্টিভ সার্কিট, আমরা তিন ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব আজকে, এবং সেই তিন ধরনের সার্কিটেই আমাদের ইম্পিডেন্স এবং রিয়াক্টেন্স ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সার্কিট দ্যাট কন্টেন্স অনলি পিওর রেজিস্ট্যান্স, ভালো করে খেয়াল করবে, আমি যে সমস্ত ওয়ার্ডগুলোকে লিখেছি এখানে প্রত্যেকটা ওয়ার্ড, এগুলোকে খেয়াল করলে তোমার পুরো আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো ধরনের এমসিকিউ এগুলোর উপরে সলভ করতে পারবে আশা করছি। সার্কিট দ্যাট কন্টেন অনলি পিওর রেজিস্ট্যান্স ইন আ এসি সার্কিট, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এসি সার্কিটের কথা বলা হচ্ছে। আমরা দুই ধরনের সার্কিট পাই ইন জেনারেল, দ্যাট ইজ এসি অ্যান্ড ডিসি। আমরা এখন যে পড়াশোনাগুলো করছি সেগুলো কিন্তু এসি সার্কিটের উপরে, সেটা তুমি ইন্ডাকটেন্স বলো, কন্ডাকটেন্স বলো বা রেজিস্ট্যান্স বলো, আমরা কিন্তু এসি সার্কিটের উপরে কাজ করব। ওকে, এবারে দেখো, আমরা যখন রেজিস্টিভ সার্কিটটা নিচ্ছি, যখন শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে একটা সার্কিটে, এসি সার্কিটে, তখন সেটাকে আমরা বলবো পিওরলি রেজিস্টিভ সার্কিট। এবং এই পিওরলি রেজিস্টিভ সার্কিটে তোমার যে ভোল্টেজটা বা ইএমএফটা, যে পোটেনশিয়ালটা পাচ্ছ, তিনটে কিন্তু একই জিনিস, ইএমএফ, ভোল্টেজ বা পোটেনশিয়াল, তিনটেই কিন্তু আমরা ফিজিক্সে ডিনোট করি ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। আমরা জানি ভি নট পিক ভ্যালু, আই নট অলসো পিক ভ্যালু, যেগুলো অলরেডি আমরা করেছি। পিক ভ্যালু, আরএমএস ভ্যালু, যারা দেখোনি এসি কারেন্টে গিয়ে ওগুলো দেখবে, ওখানেও কিন্তু প্রচুর এমসিকিউ আসবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে রেজিস্ট্যান্স, আমরা যখন শুধুমাত্র পিওর রেজিস্ট্যান্স সার্কিট নিয়ে কাজ করব, সেখানে কিন্তু আমাদের যে কারেন্ট ফ্লো হবে এবং আমাদের যে পোটেনশিয়ালটা পাবো, সেখানে যে ফেজটা পাই আমরা, যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা, সেখানে কিন্তু কোনো রকমের ফেজ ডিফারেন্স ঘটে না। তুমি এখানে দেখতেই পাচ্ছ, এখানেও যে অ্যাঙ্গেল ডিফারেন্স সেটা হচ্ছে ওমেগা টি। আমাদের আয়ের ক্ষেত্রেও যে অ্যাঙ্গেল ডিফারেন্স পাচ্ছি, আমরা যে কারেন্টের ক্ষেত্রেও যে অ্যাঙ্গেল ডিফারেন্স পাচ্ছি সেটা হচ্ছে ওমেগা টি। তাহলে এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, ওয়ান লাইনার হিসেবে মনে রাখবে, যে আমরা যখন পিওরলি রেজিস্টিভ সার্কিট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স, সেটা কি π/2 নাকি 180 নাকি 0 ডিগ্রি, তোমাকে বলতে হবে 0 ডিগ্রি কিংবা সেম। এখান থেকে এটাই ইম্পর্টেন্ট। ওকে, এবার
এই যে ভি ইকলস টু ভি নট সাইন ওমেগা টি, আই ইকলস টু আই নট সাইন ওমেগা টি, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের মাধ্যমে এসছে। এবার এগুলোকে তো পুরোপুরি আমাদের দরকার নেই, যতটুকু দরকার শুধুমাত্র ইকুয়েশনগুলোকে আমরা দেখো কম্পেয়ার করে চলবো। আমি সেই সমস্ত ইকুয়েশনগুলোই তুলেছি যেগুলো মাধ্যমে আমরা প্রত্যেকটা 3টে সার্কিট নেব, সেই 3টে সার্কিটকে সেপারেট করতে পারবো। তাহলে এখান থেকে আমি একটা কোশ্চেন পেলাম, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা 0 ডিগ্রি কিংবা সেম বলতে পারি। ওকে, তাহলে নেক্সট এবার দেখো রেজিস্টিভ সার্কিট আমরা নিয়ে কাজ করলাম, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স রিয়াক্টেন্স পাবো। দেখো আমরা প্রত্যেকটা সার্কিট নেব এবং প্রত্যেকটা সার্কিট একটা করে রিয়াক্টেন্স পাবো। আমরা অলরেডি শিখেছিলাম ভি ইকলস টু আইআর। আমরা ইন জেনারেল যে সার্কিটগুলো পড়ে আসলাম সেটা আমরা এরকম যে লিখেছিলাম ভি ইকলস টু আইআর, প্রচুর পড়ে আসলাম আমরা, ওহমস লকে পড়ে এসেছি, হয়তো প্রত্যেকের মনেও আছে। এটাকেই জাস্ট মডিফাইড করা, এখানে তো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, আর আসল খেলা আসবে পরের পরের স্লাইডে। দেখো তাহলে এখানে আমরা যে রেজিস্ট্যান্স রিয়াক্টেন্সটা পাচ্ছি সেটা আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর। আই নট হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, ভি নট হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ, ইউনিট ওহম। তারপরে চলে যাবো আমরা তারপরের ইম্পর্টেন্ট যেটা, এই দেখো ইন্ডাকটিভ সার্কিট, এইটা আমাদের জন্য নতুন। দ্য সার্কিট হুইচ কন্টেন অনলি ইন্ডাকটেন্স, ভালো করে খেয়াল করবে আমি এখানে কি বলেছি, আমরা প্রথমে অনলি রেজিস্ট্যান্স নিয়েছিলাম, এবার অনলি ইন্ডাকটেন্স। আমাদের ফিজিক্সে যে ইন্ডাকটেন্সের সিম্বল আমরা প্রত্যেকে জানি, অলরেডি পড়েছি আমরা এগুলো, এটার মাধ্যমে এই যে এটা কিন্তু আমাদের সিম্বল, ইন্ডাকটেন্সের কিন্তু সিম্বল, তাই না? এবং এটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা ডিনোট করি, আমরা প্রত্যেকেই জানি এগুলো নিয়ে। এক্ষেত্রে আমাদের যে দুটো স্পেশাল ইকুয়েশন পাবো, একটা ভোল্টেজ ইএমএফ এর পাবো আর একটা কারেন্টের পাবো, একটা পোটেনশিয়ালের পাবো আর একটা কারেন্টের পাবো। এখানে দেখো আমরা পোটেনশিয়ালটাকে সেম রেখেছি এবং কারেন্টের বারবার করে পরিবর্তন করে যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে নিয়ে কাজ করব, যাতে করে আমাদের ক্যালকুলেশনগুলোকে মাথায় রাখতে পারি। এখানে দেখো এই দুটো ইকুয়েশন থেকে তুমি কম্পেয়ার করে বুঝতে পারছো এখানে একটা ফেজ ডিফারেন্স এসছে, আমাদের পোটেনশিয়াল এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স এসছে। কি? পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি ফেজ ডিফারেন্স, ভালো করে খেয়াল করো, আমাদের যে কারেন্টের ভ্যালুটা মানে কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেলটা পাচ্ছ সেটা দেখো -90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি পেছনে, মানে পোটেনশিয়াল যদি 90 ডিগ্রি মানে ভোল্টেজটা যদি এগিয়ে যায় তাহলে মানে আমাদের যে কারেন্টটা সেটা কিন্তু পিছিয়ে পিছিয়ে থাকবে। মানে ভোল্টেজ যদি ধরো এইটাতে আসে, মানে আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি হালকা করে, ধরো এইটা, ধরো আমি এইটা যদি ভোল্টেজ হয় তাহলে এইটাকে তোমার কারেন্ট হতে হবে, কারণ দেখো 90 ডিগ্রি ল্যাগ করছে, 90 ডিগ্রি ল্যাগ করছে, এইটা তোমার যদি ভোল্টেজ হয় এইটা তোমার কারেন্ট হবে, 90 ডিগ্রি ল্যাগ করছে। এই দেখো ওই কারণে লিখে যে দেখো দ্য কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই 90 ডিগ্রি। ল্যাগস এবং লিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্টকে দিয়েই আমার মনে হচ্ছে এইগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এখান থেকে ছোট ছোট যে পয়েন্টগুলো আমি মার্ক করছি এগুলোকে কিন্তু দেখতে হবে। ল্যাগ করবে, কে ল্যাগ করবে, কারেন্ট নাকি ভোল্টেজ, এইগুলো কনফিউশন হবে এক্সামের সময়, কারণ তুমি শুধুমাত্র ইন্ডাকটিভ সার্কিট বা কন্ডাকটিভ সার্কিট নিয়ে কাজ করবে না, তোমাকে প্রত্যেকটা টপিক মাথায় নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে কারেন্টটা কিন্তু ল্যাগ করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি কিন্তু বললাম, কিসের ক্ষেত্রে, এটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা মনে রাখবো, ইন্ডাকটেন্স, ভালো করে খেয়াল করবে, আমি ইন্ডাকটেন্সের ইউনিট বলছি, কিন্তু ইন্ডাকটেন্স আমরা কোন এককে মেজার করি, আমরা ইন্ডাকটেন্সটা মেজার করি কিন্তু হেনরি এককে। আমরা ইন্ডাকটেন্স কোন এককে মেজার করব, হেনরি এককে, ভালো করে খেয়াল করো, ইন্ডাকটেন্স আমরা হেনরি এককে মেজার করব। ওকে, তারপরে ইউনিটে চলে আসো, দেখো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স দেখো আমরা একটু আগেই দেখলাম যে ভি ইকুয়ালস টু আইআর ইন জেনারেল, আর মানে তো রেজিস্ট্যান্স। এবার দেখো আমি কি বললাম, ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে এখানে দেখো আমরা যে ইন্ডাকটেন্সটা ইউজ করেছি, এই ইন্ডাকটেন্সটা ইউজ করার জন্য তো কিছুটা পরিমাণ রেজিস্ট্যান্স আসবে কিনা, সেটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। দেখো দ্য অপোজিশন অফ ফ্লো অফ কারেন্ট ইন পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, দ্য অপোজিশন অফ ফ্লো অফ কারেন্ট ইন পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইজ নোন অ্যাজ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। এইখানে যে আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা পাচ্ছি সেখানে আর না লিখে আমরা কি দ্বারা ডিনোট করব, ক্যাপিটাল এক্স এল। কেন কি তোমাকে আমি প্রথমেই শিখিয়েছি যে রিয়াক্টেন্স কিন্তু আমরা সর্বদা ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করি, এবং এখানে এক্স এল কেন লিখছি, কেন কি আমরা ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি, তাই এক্স এল। তাহলে এখানে যদি তুমি একটু ক্যালকুলেট করো, তুমি যদি ভালো করে নর্মালি ক্যালকুলেট করার চেষ্টা করো, তাহলে আমরা লিখতে পারবো না যে
আই ইজ ইকুয়ালস টু এখান থেকে তুমি যদি নর্মালি লিখতে চাও তাহলে কি হবে, ভি বাই এক্সেল ইজ ইকুয়ালস টু আই। আমি জাস্ট বলছি, এটা কিন্তু জেনারেল ফর্ম নয়, আমাদের এইটাকে জাস্ট একটা ফর্ম, এখান থেকে আমাদের যে মেন ফর্ম সেটা কিন্তু এইটা। আই নট ইকুয়ালস টু ভি নট বাই এল ওমেগা, এল ওমেগা, ঠিক আছে, এল ওমেগা। এইটা কিন্তু কার ভ্যালু, এল ওমেগাটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কি, এক্সেল ইকুয়ালস টু এল ওমেগা। বুঝতে পারলাম কথাটা? এটা জাস্ট আমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে, এক কথায় শেষ, আমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে যে এক্সেল ইকুয়ালস টু এল ওমেগা। কী ধরনের কোশ্চেন আসবে আমি তোমাদের কোশ্চেন দেখাবো। এল ওমেগা, আচ্ছা ওমেগা ইকুয়ালস টু আমরা কী পড়েছিলাম মনে আছে প্রত্যেকের? ওমেগা ইকুয়ালস টু আমরা কী পড়েছিলাম, 2πf, ফ্রিকোয়েন্সি দিয়ে পড়েছিলাম, মনে আছে? তাহলে আমরা কিন্তু এটাকে মডিফাই করে এটাও লিখতে পারি, আমরা কিন্তু এটাকে মডিফাই করে এটাও লিখতে পারি 2πf এল। মনে রাখবে, অনেক সময় ফ্রিকোয়েন্সিও আসে, কারণ ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। একইভাবে কন্ডাকটিভ রিয়াক্টেন্সও আমরা দেখব। যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ভালো করে খেয়াল করো, যদি তোমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, ভালো করে খেয়াল করো, তাহলে তোমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা কী হবে? তুমি ডেফিনেটলি বলতে পারবে যে স্যার না বেড়ে যাবে। কেন কি, দেখো এরা পরস্পর কি প্রপোর্শন আছে না, একইভাবে আছে, একইভাবে আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে আমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাও বেড়ে যাবে। কীভাবে কোশ্চেন আসবে আমরা জানি না, আমাদেরকে প্রত্যেকটা জিনিস কভার করে যেতে হবে। ওকে, ইউনিট ওহম, অ্যাজ ইউজুয়াল ইউনিট হচ্ছে ওহম। তারপরে চলে আসো পিওরলি কন্ডাকটিভ রেজিস্ট্যান্স। একই রকমভাবে আমরা যখন একটা রেজিস্ট্যান্সকে শুধুমাত্র কন্ডাক্টেন্সের মাধ্যমে যুক্ত করার চেষ্টা করবো এসি সার্কিটে, সেক্ষেত্রে আমরা কিন্তু কন্ডাকটিভ রিয়াক্টেন্স পাবো, ঠিক আছে? কন্ডাকটিভ রিয়াক্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখো পোটেনশিয়াল এবং কারেন্টের দুটো ইকুয়েশন পেয়েছি, ভালো করে খেয়াল করো। এবার কিন্তু কারেন্টটা তোমার লিড করছে, এর আগেরটাতে কিন্তু কারেন্টটা তোমার ল্যাগ করছিল, এবার কিন্তু কারেন্টটা তোমার লিড করছে। আমি যদি এইবার তোমাকে ডায়াগ্রামটা আঁকি, দেখো এইখানে এবার যদি ডায়াগ্রামটা এঁকে দেই তাহলে কি হবে, এইবার তোমার এইটা হয়ে যাবে আই, এবার আইটা হবে উপরে, ভিটা হবে নিচে। কেন কি, এবার কারেন্ট তোমার লিড করছে, কারেন্ট এবার তোমার লিড করছে, দেখো প্লাস আছে, প্লাস π/2, তাই তো? তাহলে মানে এইখানে দেখো কি করছে, লিড করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, π/2 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভালো করে খেয়াল করতে হবে, ওই কারণে আমি কিন্তু তোমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি, লিড এবং ল্যাগ এই দুটো শব্দ কিন্তু গোলাবে, এক্সামে গোলাবেই, তাই তুমি এই দুটোকে কিন্তু পয়েন্ট আউট করে চলবে, লিড এবং ল্যাগ। তাহলে আমরা কি পেলাম, আমরা ইন্ডাকটিভের ক্ষেত্রে ল্যাগ করেছিল, আর কারেন্টটা কন্ডাকটিভের ক্ষেত্রে লিড করছে, দ্যাটস অল। আর কন্ডাক্টেন্সের, আমাদের কন্ডাক্টেন্স আমরা কোন ইউনিটে মেজার করি, কন্ডাক্টেন্স আমরা মেজার করব ফ্যারাডে ইউনিটে, ফ্যারাডে ইউনিটে আমরা এই এককে কন্ডাক্টেন্সটা মেজার করব। ওকে, আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তারপরে চলে আসবো কন্ডাকটিভ রিয়াক্টেন্স। আমি বারবার করে বলেছি আমরা তিনটে জিনিস নিয়ে অলরেডি দুটো কমপ্লিট করেছি, এটা 3 নাম্বার, কন্ডাকটিভ রিয়াক্টেন্স। কন্ডাকটিভ রিয়াক্টেন্সের ক্ষেত্রে আমরা যে ফর্মটা পাবো সেটা আই নট ইকুয়ালস টু ভি নট বাই 1/ωc। দেখো এই যে আমরা যে এই যে ফর্মগুলো পাচ্ছি না, এগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এইটার তুমি যদি চাও যে স্যার পুরো ইনভেস্টিগেশন নিয়ে এসে আমাকে এখানে বোঝান, সেটা সম্ভব না, কারণ অনেক বড় ক্লাস হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা স্টেপে ডিফারেন্সিয়েট করে 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 এগুলোকে আনতে হয়েছে। ওকে, মানে আছে, ফিজিক্সের বই আছে, তোমরাও পারবে, তোমরা যদি দেখো তোমাদের কাছে 11-12 বই থাকলে খুঁজে দেখবে, পেয়ে যাবে যেগুলো কীভাবে এসছে। আচ্ছা, তো এইখানে 1/ωc, এখানে xc ইকুয়ালস টু 1/ωc লিখতে পারি। দেখো এক্ষেত্রে এটাকেও আমরা ফ্রিকোয়েন্সির দ্বারা লিখতে পারি না, দেখো তো 1/2π ফ্রিকোয়েন্সি এফ ইন্টু সি। তাহলে এক্ষেত্রে দেখো আমি এখান থেকে বলতে পারি না, যদি আমার ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে যায়, আমার যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে যায়, তাহলে আমার কন্ডাকটিভ রিয়াক্টেন্সটা কী হবে, ডিক্রিজ করবে। কেন কি, এদের মধ্যে যে রিলেশনটা এক্সি আর এফের মধ্যে যে রিলেশনটা সেটা রেসিপ্রোকাল রিলেশন, একটা বাড়লে, ফ্রিকোয়েন্সি বাড়লে কন্ডাকটিভ রিয়াক্টেন্স কমবে, কিংবা কন্ডাকটিভ রিয়াক্টেন্স যদি বাড়ে ফ্রিকোয়েন্সি কমবে, দ্যাটস অল। যদিও আমরা পুরোটাই ক্যালকুলেট করবো ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের ইউনিট হবে ওহম। আশা করি বুঝতে পেরেছো। আর প্রত্যেকের ক্ষেত্রে একই ডেফিনেশন, প্রত্যেকেই কিন্তু ওপোজ করবে, প্রত্যেকেরই কাজ একই রকম, কারেন্টের যে ফ্লোটাকে সেটাকে বাধা দেওয়া উইদাউট এনি ড্যামেজ অফ পাওয়ার। ওকে, চলো এবার একটু ইম্পিডেন্সটা জেনে নিই। ইম্পিডেন্সটা কি বলতো, আমরা যখন আমরা যে তিনটে সার্কিটের যে পেলাম রেজিস্ট্যান্সটা, একটা রেজিস্ট্যান্স পেয়েছি, একটা আছে তোমার কন্ডাক্টেন্স পেয়েছি, আর একটা আছে ইন্ডাকটেন্স পেয়েছি। এই তিনটেকে দেখো আমি যখন কম্বাইন করে একটা সার্কিট তৈরি করবো, দেখো সার্কিটটা হয়তো খেয়াল করছো, এই সার্কিটটা কিন্তু তিনটের কম্বাইনে তৈরি করা, তাই না? দেখো রেজিস্ট্যান্স আছে এবং দুটো রিয়াক্টেন্স, দেখো ইন্ডাকটেন্স
আর কন্ডাক্টেন্স, দুটোকে নিয়ে করেছি। এই যখন তিনটে যখন থাকবে, এই তিনটেকে কম্পাইল করলে তুমি যে সার্কিটটা পাবে এবং ওই সার্কিটে যে তুমি রেজিস্ট্যান্সটা পাবে বা রেজিস্টিভিটিটা পাবে, মানে সরি, যে মানে ওপোজ করবে যে কারেন্টের ফ্লোটাকে, সেইটাকে কিন্তু আমরা ডিনোট করব ইম্পিডেন্স দ্বারা। দেখো আমি সংজ্ঞাটা পুরিয়ে শোনাচ্ছি একবারে। ইম্পিডেন্স ইজ আ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্টেন্স। Impedance is a combination of resistance and reactance. It is essentially anything and everything that obstruct the flow of electron. That electron, কারণ কারেন্ট ফ্লো করে কি? ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রনস উইথ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। এবং এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? ক্যাপিটাল জেড দ্বারা। ক্যাপিটাল জেড দ্বারা। দেখো অনেক সময়, দেখো একটু আগে আমরা কি শিখেছিলাম? আমরা একটু আগে শিখেছিলাম স্যার ভি ইকুয়ালস টু আইআর। দেখো এটা এখানে এই যে আটটা, এখানে আটটাই কিন্তু জেড হিসেবে কাজ করছে। তাহলে জেড ইকুয়ালস টু তুমি এখানে কি লিখতে পারবে? এখানে কিন্তু আমাদের নট দিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে জেড ইকুয়ালস টু, তাহলে তুমি কি লিখতে পারবে? ভি নট বাই আই নট। মাথায় রাখবে, এর উপরে অঙ্ক করবো, এর উপরে অঙ্ক করবো। ভি নট বাই আই নট, জেড ইকুয়ালস টু ভি নট বাই আই নট কিন্তু আমরা লিখতে পারি। ইউনিট অ্যাজ ইউজুয়াল ওহম। ভালো করে দেখো, এখানে একটা মেন পয়েন্ট তুলেছে, দ্য মেইন ডিফারেন্স বিটুইন resistance and impedance. What is the difference between resistance and impedance? দেখো resistance opposes the flow of DC current and AC current, but whereas impedance only opposes the flow of AC কারেন্ট। বুঝতে পারলে আমি কি বললাম? ওই কারণে কিন্তু বলেছি আমরা বারবার করে এখানে কোন কারণে কাজ করছি? এসি কারেন্ট। আর রেজিস্ট্যান্সটা আমরা এসির ক্ষেত্রেও ইউজ করতে পারি ইন জেনারেল, ডিসির ক্ষেত্রেও ইউজ করতে পারি ইন জেনারেল। দেখো এই ছিল আমাদের আজকের ওভারঅল টপিক, ইম্পিডেন্স, রিয়াক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স। এর উপরে যে কোশ্চেনগুলো আমার মনে হয়েছে, যে কয়েকটা কোশ্চেন আমি তুলেছি, দেখো করতে পারো কিনা। অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্ট লিড, ভালো করে খেয়াল করবে, লিড the applied EMF, that means potential EMF বলো বা ভোল্ট বলো, that's all, by pi by 2 when the circuit consists only resistance, only capacitor, only inductance coil, নাকি ক্যাপাসিটার অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স দুটোই নেবে। ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লিড করছে পাই বাই 2 অ্যাঙ্গেলে, তার অনলি ক্যাপাসিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফর হাই ফ্রিকোয়েন্সি, যদি তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও তাহলে ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হবে? রিঅ্যাক্টেন্সটা বেড়ে যাবে নাকি কমে যাবে? তোমাকে আমি একটু আগেই শিখিয়েছিলাম এক্সএল ইজ ইকুয়ালস টু, আমরা একটু আগেই দেখেছি যে 2 পাই এফ সি। তাহলে এখানে বলেছে ফ্রিকোয়েন্সি হাই করে দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি পুরো বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রিকোয়েন্সি যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তোমার কি হবে? ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হবে? রিঅ্যাক্টেন্সটা কমে যাবে না? ভালো করে খেয়াল করো তো, রেসিপ্রোকাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ফাইন্ড দ্য রিঅ্যাক্টেন্স, ভালো করে খেয়াল করে, ফাইন্ড দ্য রিঅ্যাক্টেন্স অফ আ 2 হেনরি ইন্ডাক্টর অ্যাট ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ। তার মানে কি এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যালকুলেশন করা আছে। আমরা রিঅ্যাক্টেন্স কার ক্ষেত্রে বের করবো? দেখো এই পয়েন্টগুলোকে কিন্তু আমাদের ধরতে হবে। আমাদের এখানে ইন্ডাক্টর কিন্তু তুলে দিয়েছে, তোমাকে এখানে ক্যাপাসিটারও তুলে দিতে পারে, ডিপেন্ড অন। দেখো ইন্ডাক্টর দিয়েছে, তার মানে আমাকে কি বের করতে হবে? এক্সএল বের করতে হবে। এক্সএল মানে কি? এক্সএল মানে আমরা জানি ওমেগা ইন্টু এল। এল এখানে অলরেডি দেওয়া আছে, ওমেগার ভ্যালু আমরা 2 পাই এফ এ লিখে নেব, কারণ কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের প্রবলেমে। আচ্ছা 2 পায়ের ভ্যালু আমি লিখছি না, অ্যান্ড এফ এর ভ্যালু এখানে 50 দেওয়া আছে, এল এর ভ্যালুটা অ্যাজ ইউজুয়াল 2 হেনরি, তাই না? অ্যাজ ইউজুয়াল 2 হেনরি। তাহলে এখান থেকে দেখো তো কি পেয়ে যাচ্ছ? 200 পাই ওহম, 200 পাই ওহম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা ইন্ডাক্টরের ক্ষেত্রে। যদি তোমার মানে যদি তোমাকে বলতো যে ক্যাপাসিটার বের করো, ক্যাপাসিটারের ক্ষেত্রে রিঅ্যাক্টেন্স বের করো, সেক্ষেত্রে তোমার কিন্তু ক্যাপাসিটেন্সটা দেওয়া থাকতো ফ্যারাডের ইউনিটে। ওকে, সেক্ষেত্রে আমরা 1 বাই ওমেগা সি ফর্মুলাটা ইউজ করতাম। আমরা সেক্ষেত্রে 1 বাই ওমেগা সি ফর্মুলাটা কিন্তু ইউজ করতাম। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতাম। যেহেতু এখানে দেওয়া নেই তাহলে এখানে ভাবার কোনো দরকার নেই। চলো তারপরে কোশ্চেন 14 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে আমি তোমাকে আর একটা ইনফরমেশন দেবো, এই কারণে তুলেছি কোশ্চেনটা। ইন এসি সার্কিট রেজিস্ট্যান্স অফ আর ওহম ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ অ্যান ইন্ডাকটেন্স এল। ভালো করে খেয়াল করো, আবার কি করেছে এখানে? ইন্ডাকটেন্স নিয়েছে, এইগুলো জায়গাতেই আমাদের খেয়াল করতে হবে। ইন্ডাকটেন্স নিয়েছে নাকি কন্ডাকটেন্স নিয়েছে। ইফ ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বি 45, কার মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত বলে আছে? 45 ডিগ্রি। সেক্ষেত্রে বলেছে দেন
দ্য ভ্যালু অফ ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালু বের করতে বলেছে। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ভালো করে খেয়াল করবে, আমরা আমাদের দুটোর ক্ষেত্রে একই ফর্মুলা, ট্যান ফাই ইন জেনারেল এক্স এল বাই আর। আবার যদি তুমি মানে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে বের করতে চাও একই ফর্মুলা, ট্যান ফাই অ্যাঙ্গেল যখন দেওয়া থাকবে এক্স সি বাই আর, তাহলে এখানে যেহেতু আমাদের ইন্ডাকটেন্স দেওয়া আছে, তাহলে ইন্ডাকটেন্স নিয়ে কাজ করব। তাহলে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ যে করতে হবে সেটাকে আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে, এইটাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক্স এল ডিভাইডেড বাই আর। 45 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এক্স এল বাই আর। এখান থেকে তুমি ইমপ্লাইজ করে বলতে পারবে না, দেখো এক্স এল ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? আর হয়ে যাচ্ছে। তোমাকে জিজ্ঞাসা করেছে এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স মানে কি? এক্স এল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেভাবে কোশ্চেন দেবে আমাকে সেভাবে চলতে হবে। এখান থেকে অ্যাঙ্গেলটা আমার তোমাদের শেখানো উচিত ছিল, তাই আমি অ্যাঙ্গেলটা সম্বন্ধে বলে দিলাম। ট্যান ফাই ইজ ইকুয়ালস টু, সেটা তোমার ইন্ডাকটেন্স হোক কিংবা কন্ডাক্টেন্স হোক। ঠিক আছে, এবারে লাস্ট কোশ্চেন নাম্বার 5। একটু এক্সপ্লেন করে, এখানে আমি অনেকগুলো পয়েন্ট তুলেছি, সেখান থেকে আমি পুরো ডিটেলসে পুরো যতগুলো জিস্ট আছে সব ধরনের প্রবলেম এখান থেকে জানিয়ে দেবো। দেখো, প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, তার মানে এখানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে, এক্সসি জিজ্ঞাসা করেছে, তাই তো? দেখো ফ্যারাডে দেওয়া আছে, আমরা দেখো এখানে অলরেডি 25 মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি 1 মাইক্রো ফ্যারাডে, এইটা হয়তো প্রত্যেকে জানো, আর যদি না জানো তাহলে জেনে নাও। 1 মাইক্রো ফ্যারাডে ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। ইয়েস অর নো? 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, ভালো করে খেয়াল করো তো, 25, ভালো করে খেয়াল করো, এখানে 25 মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে। এখান থেকে আমাকে ফ্যারাডেতে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। এইটা তোমার কন্ডাক্টেন্সটা দেওয়া আছে, তাই তো? এটা তোমার সিটা দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু সি। আমরা এটাকে বলে দিতে পারি এটা আমাদের সি হয়, কন্ডাক্টেন্স, তাই তো? আর আমাদের কাছে একটা ফর্মুলা ছিল যে ভি ইকুয়ালস টু সাইন ওমেগা টি, এটা হয়তো প্রত্যেকের জানা, তাই না? আমরা ইন জেনারেল যে আমাদের ফর্মুলাটা ছিল যে ভি ইজ ইকুয়ালস টু ভি নট, এখানে আমরা লিখবো এখানে ভি নট সাইন ওমেগা টি। এটা আমাদের জেনারেল ফর্ম ছিল। এখানে ওমেগাটির পুরো ভ্যালুটা এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 40 প্লাস 30। ওকে, 30 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে আমরা ডাইরেক্ট প্রথম কোশ্চেনে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের এক্স সি বের করতে হবে, তাই তো? এক্স সি বের করতে হবে। এখান থেকে দেখো আমরা ওমেগার ভ্যালুটা পেয়ে যাবো না? আমরা ওমেগার ভ্যালুটা পেয়ে যাবো, ভালো করে খেয়াল করো। ওমেগা টি প্লাস 5 হয় ইন জেনারেল, আমরা যদি করতে চাই ওমেগা টি প্লাস 5। এখানে যেহেতু একটা এক্সট্রা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এটাকে লিখে নাও। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে? এখান থেকে তুমি ওমেগা ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 পেয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো 1 নাম্বার দিয়ে এক্স সি ইজ ইকুয়ালস টু 1 বাই ওমেগা ইন্টু সি। ওমেগার ভ্যালু কত? 1 বাই 10 টু দি পাওয়ার 4 ইন্টু সি এর ভ্যালু 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে তুমি পেয়ে যাবে 4 ওহম। এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কমপ্লিট, 4 ওহম হয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে ইম্পিডেন্স বের করো। ইম্পিডেন্সে আমরা দেখেছিলাম √r² প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার। এখানে যেহেতু আমাদের এক্সসি দেওয়া আছে, এক্সএলটা দেওয়া নেই, মানে এক্সসিটা পেয়ে গেলাম, এক্সএলটা দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে এক্সএলটাকে 0 ধরে নেবো, তাই তো? যেহেতু এক্সএলের কোনো গল্প নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ইম্পিডেন্স হবে মানে জেড হবে, ভালো করে খেয়াল করো, সেটা কি হবে? √r² প্লাস এক্সসি তার হোল স্কোয়ার। এক্সএলটা 0 হয়ে গেছে, বুঝে গেল? এবারে দেখো আর এর ভ্যালুটা কত? এখানে আর এর ভ্যালুটা তোমার 3 তার স্কোয়ার প্লাস এক্সি ভ্যালুটা কত পেয়েছো? 4 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পেয়ে যাবে? 5 ওহম পেয়ে যাবে।
তাহলে তোমার বি নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এভাবে কিন্তু ধীরে ধীরে এখান থেকে একটা একটা করে পয়েন্ট আমি তোমাকে বলবো, এগুলোই ছোট ছোট কোশ্চেন হতে পারে, আমি অনেকগুলো পয়েন্ট তুলেছি ওই কারণে। এবারে দেখো আই নটটা আমরা বের করবো, তাই তো। এবার দেখো এখান থেকে এক্সট্রা হিসাবে তুমি অ্যাঙ্গেল একটা বের করে নিতে পারো। আমরা যেহেতু মানে এর আগে তোমাদেরকে শিখেছিলাম যে ওই এক্সট্রা হিসাবে তুমি ট্যান ফাইয়ের একটা অ্যাঙ্গেল বের করে নাও, সুবিধা হবে, কারণ এটাও শিখিয়ে দিই। তাহলে এক্সসি বাই আর, আচ্ছা এক্সির ভ্যালুটা কত পেয়েছি আমরা 4, আর আর এর ভ্যালুটা কত পেয়েছি 3, 4/3, তাই না। এক্ষেত্রে ট্যান 4/3 যেটা হয় ইন জেনারেল ট্যান 53 ডিগ্রি। এখান থেকে তুমি ইমপ্লাইজ করে ফাইয়ের অ্যাঙ্গেলটা কত পাবে 53 ডিগ্রি। এটা জাস্ট এক্সট্রা তোমাদের শিখিয়ে দিলাম, এর আগে যেহেতু আমরা ইন্ডাকটেন্স নিয়ে করলাম, কন্ডাকটেন্সের ক্ষেত্রে এটা ওকে। এবার দেখো তোমাকে জিজ্ঞাসা করেছে আই নটের ভ্যালু বের করতে বলেছে। আই নট দেখো আমরা অলরেডি ভালো করে খেয়াল করবে, আমি তোমাদের শিখিয়েছিলাম যে ভি নট বাই আই নট, আমি তোমাকে বলেছিলাম একটা প্রবলেমে আসবে আই নট ইজ ইকুয়ালস টু জেড বলেছিলাম, যদি না মনে থাকে তাহলে ব্যাকে গিয়ে দেখবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো আই নট ইজ ইকুয়ালস টু ভি নট বাই জেড। আচ্ছা ভি নটের ভ্যালুটা কত বলতে পারবে? ভি নটের ভ্যালু এখানে 10, তাই তো, আর জেডের ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 5। তাহলে এটিকে সিম্পলিফাই তুমি যদি করে দাও তাহলে কত পাবে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই নটের ভ্যালুটা কত পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের আই নট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আইটি, আমি তোমাদের এর আগেও বলেছিলাম যখন আমরা ক্যাপাসিটার নিয়ে ক্যাপাসিটেন্স নিয়ে কাজ করবো, তো আমাদের কারেন্টটা কি করবে বলো তো, লিড করে। আমাদের কারেন্টটা কিন্তু লিড করে, তাই তো। এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার থেকে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেই অ্যাঙ্গেলটা লিড করবে, কিন্তু এখানে কত ডিগ্রি লিড করতে পারে? এখানে আমি দেখতে পারলাম আমাদের যে কারেন্টটা সেটা লিড করবে তোমার 53 ডিগ্রি। কারেন্টটা লিড করবে কত ডিগ্রি? 53 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের ক্ষেত্রে যে কারেন্টের ভ্যালু হবে, তাহলে আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে একটা ইকুয়েশন লিখবো যে আইটি, আমাদের এখান থেকে যে আই জেনারেল টি হবে, এগুলো তোমাদের অঙ্ক একটু দেখে রাখবে, হ্যাঁ, খুব একটা আমি বলছি না যে দেখে রাখতেই হবে, যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো আমি করিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাদের সাইন, এখানে যে ভ্যালুটা পেয়ে যাব 10 টু দি পাওয়ার 4t প্লাস অলরেডি 30 ছিলই, আর আমাদের এখানে আরও 53 ডিগ্রি অ্যাড হবে, কারণ লিড করছে, তাই তো। আর আই নটের ভ্যালুটা আমরা অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 সাইন 10 টু দি পাওয়ার 4t প্লাস 83 ডিগ্রি। এটা আমাদের আয়ের জেনারেল ভ্যালু পেলাম। ওকে, এবারে দেখো তারপরে একটা কোশ্চেন আছে আইআরএমএস ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা, আইআরএমএস এর ভ্যালু মনে আছে প্রত্যেকের? আইআরএমএস আমি শিখিয়েছিলাম, আইআরএমএস আই নট বাই √2, হয়তো প্রত্যেকের মনে আছে। তাহলে আই নটের ভ্যালু আমরা কত পেয়েছি অলরেডি 2/√2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো কি পাবে? √2 পাবে না, √2 অ্যাম্পিয়ার। ওকে, আইআরএমএস ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা কি পাবো? তারপরে আমরা পাবো এখান থেকে আইআরএমএস, এখানে 3টে কোশ্চেনই কমপ্লিট। এইবারে চলো ডি নাম্বারে দেখো আমাদের পোটেনশিয়ালটা বের করতে হবে আর এর রেসপেক্টে, এবং পোটেনশিয়ালটা বের করতে হবে তোমার সি এর রেসপেক্টে, মানে ক্যাপাসিটেন্সের রেসপেক্টে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, প্রথমে আর এর রেসপেক্টে আমি যদি বের করি, ভালো করে খেয়াল করো, আমরা যদি আর এর রেসপেক্টে বের করি, প্রথম থেকে মনে করো আর এর রেসপেক্টে কিন্তু আমাদের যে কারেন্ট এবং ভোল্টেজ, এখন কিন্তু আমাদের মেন যে কারেন্ট পেলাম সেটা এটাকে নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে, এটাকে নিয়ে আজকে কাজ করতে হবে। এখন আমাদের কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের কোনো রকম ফেজ ডিফারেন্স দেখা যায়নি, সেক্ষেত্রে আমরা যেটা করব, কিন্তু আমাদের ভি নট আর দরকার। আচ্ছা, তার জন্য আমরা কি লিখবো? এখানে আমরা যেটা লিখবো ভি নট আর নট ভি নট আর ইকুয়ালস টু আই নট ইন্টু আর। আচ্ছা, আই নটের ভ্যালু কত? আই নটের ভ্যালু তুমি পেয়েছো 2, আর আর এর ভ্যালু কত পেয়েছো 3। তাহলে 6 ওহম পেয়ে 6 ভোল্ট পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে না, ভালো করে দেখো তো, ভি আর টি, এখান থেকে যে ইকুয়েশনটা পেয়ে যাবে সেটা পেয়ে যাবে তুমি ভি নট আর সাইন, যে ফেজটা আছে কারেন্টের সেটাই থেকে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 40 প্লাস 83 ডিগ্রি, এখান থেকে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 6
সাইন 10⁴t প্লাস 83 ডিগ্রি 83 ডিগ্রি। এটা হলো। এবারে আরো একটা পয়েন্ট আছে, সেটাকে আমাদের বের করতে হবে এর রেসপেক্টে, ক্যাপাসিটেন্সের রেসপেক্টে, তাই তো? সেক্ষেত্রে আবার আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। সেক্ষেত্রে আমরা আবার একটা পেয়ে যাব, সেটা পেয়ে যাব কি বলতো, প্রথমে আমাদের ভি নট সিটা বের করে নিতে হবে। তাহলে ভি নট সি যদি আমি বের করে নিতে চাই, তাহলে একই রকমভাবে আই নট, এখানে তো আবার আর লিখবো না, এখানে আমাকে লিখতে হবে এক্স সি, তাই না? যেহেতু আমরা ক্যাপাসিটেন্স নিয়ে কাজ করছি। আই নটটার ভ্যালু কত? 2, আর এক্স সির ভ্যালু কত পেয়েছি আমি? ভালো করে খেয়াল করো, 4 পেয়েছিলাম। তাহলে 2 × 4 = 8 ভোল্ট, তাই তো? তাহলে এখান থেকে আমি এখন আবার একটা পয়েন্ট লিখতে পারি, সেটা হচ্ছে ভি সি টি এর রেসপেক্টে যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে পাবো ভি নট সি এর রেসপেক্টে। এক্ষেত্রে যে আমাদের ফেজ অ্যাঙ্গেলটা হবে সেটা 90 ডিগ্রি ল্যাগ করবে। ভোল্টেজটা কিন্তু, এটা কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে বলছি, 83 মাইনাস π/2। আচ্ছা, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে পেয়ে যাবে 8 সাইন 10⁴t, এখানে যদি ক্যালকুলেশন করো -7। এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা ধীরে ধীরে করতে পারি। ওকে, আজকের এই ভিডিওতে আমরা আপাতত এই যে ধরনের টপিকগুলো কভার করা যায় ইম্পিডেন্স এবং রিঅ্যাকট্যান্স থেকে, সেগুলো পুরোপুরি করার চেষ্টা করলাম। এরপরে যে টপিকগুলো আছে ধীরে ধীরে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।